Assalamu alaikum, dear students and all viewers, সবাইকে আজকে আমার হিসাব বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় পর্বে স্বাগত জানাই। আমি দেলোয়ার হোসেন, সহকারী শিক্ষক, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়, ব্যবসা শিক্ষা শাখা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এর আগে সাধারণ জাবেদার কিছু মৌলিক বিষয় নিয়ে আলোচনা করছিলাম। তখন বলেছিলাম পরে আমি এর উপর ভিত্তি করে একটি সাধারণ জাবেদা প্রস্তুত করব। ইনশাল্লাহ আজকে আমি হাজির হয়েছি সাধারণ জাবেদা প্রস্তুত করার জন্য। একটু লক্ষ্য করি, বোর্ডের ডান পাশে সাধারণ জাবেদার কিছু লেনদেন আমি লিপিবদ্ধ করলাম। ওই লেনদেনের প্রথমে লেখা আছে জানুয়ারি 1 তারিখ জনাব খ নগদ 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। পরীক্ষায় এরকম কিছু লেনদেন দিয়ে যদি আমাকে বলি সাধারণ জাবেদা প্রস্তুত করো, তাহলে আমার প্রথম কাজ হবে একদম উপরে হেডিং দিব জনাব খ, বলবো খ এর সাধারণ জাবেদা। যদি প্রতিষ্ঠানের মালিক যদি রহিম হয় বলবো জনাব রহিমের সাধারণ জাবেদা প্রস্তুত করি। বলার পরে আমি 5টা কলাম বিশিষ্ট একটা গড় করব। গড়ের শক্ত হচ্ছে এরকম, প্রথমে তারিখ, এরপরে বিবরণ, এরপরে কোতিয়ান পৃষ্ঠা, এরপরে ডেবিট টাকা, এরপরে ক্রেডিট টাকা। তাহলে আমরা বলতে পারি একটি সাধারণ জাবেদার মধ্যে মোট কলাম হবে 5টা। আচ্ছা, গড় করলাম। এখন তাহলে শুরু করি। 1 নম্বর জানুয়ারি নগদ 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। এইটা যখন আমি হিসাবভুক্ত করতে যাব জাবেদার বইতে, তাহলে আমি চিন্তা করব যে 10,000 টাকা দিয়ে যদি আমি ব্যবসা আরম্ভ করি বা 1 লক্ষ টাকা দিয়ে যদি ব্যবসা আরম্ভ করি, তাহলে আমি 1 লক্ষ টাকা ব্যবসা প্রতিষ্ঠানকে সুবিধা দিলাম। বেসিক ক্লাসে বলেছিলাম যদি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক যদি ব্যবসায়ীকে সুবিধা দেয় তখন হয় মূলধন হিসাব ক্রেডিট, আর যে জিনিসটা সুবিধা হিসেবে দিছে সেই জিনিসটা হয় ডেবিট। তাহলে এই লেনদেনের মধ্যে আমি সুবিধা দিয়েছি নগদ, তাহলে নগদান হবে ডেবিট, মূলধন হবে ক্রেডিট। তো লিখে ফেলি আমরা 2017 ইংরেজি জানুয়ারি 1 তারিখ নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। জাবেদার সংজ্ঞা বলা হয়েছিল ডেবিট এবং ক্রেডিট বিশ্লেষণ করে লেখার পরে আমাকে ইহার উপরে ভিত্তি করে একটু ব্যাখ্যা দিতে হয়। তো আমি ব্যাখ্যা দিব এইভাবে, জনাব খ নগদ টাকা ব্যবসায়ে মূলধন স্বরূপ আনলো। এভাবে লিখতে পারি জনাব খ ব্যবসায়ে নগদ অর্থ মূলধন স্বরূপ আনয়ন করেন। টাকা হচ্ছে কি 1 লক্ষ টাকা ডেবিট, 1 লক্ষ টাকা ক্রেডিট। কারণ জাবেদার একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কি ডেবিট টাকা অবশ্যই ক্রেডিট টাকার সমান হতেই হবে। যখন একটি লেনদেন লিপিবদ্ধ শেষ হবে তখন আমি এটাকে আন্ডারলাইন করে ফেলব। এরপরে পরবর্তী জাবেদায় আসবো। জানুয়ারি 2 তারিখ লেখা আছে নগদে পণ্য ক্রয়। তা আমি বলছিলাম আগে বেসিক ক্লাসের মধ্যে সাধারণত ক্রয় সার্ভেও করা যায় নগদ টাকা দিয়ে, বাকিতে, চেকের মাধ্যমে অথবা বিলের মাধ্যমে। সার মাধ্যমে আমি পণ্য কিনলে তখন দেখতে হবে যে প্রথমে আমি কোন মাধ্যম ইউজ করে পণ্য কিনছি। যদি নগদে পণ্য ক্রয় করা হয় তাহলে আমি জাবেদা করব নগদান হিসাব আমার ক্রেডিট, ক্রয় হিসাব ডেবিট। কেন ক্রয় ডেবিট? কারণ ক্রয়টা হচ্ছে আমার জন্য খরচ। বলেছিলাম খরচ বৃদ্ধি হলেই ডেবিট, আবার নগদান ক্রেডিট। কারণ হচ্ছে কি ওই খরচটা আমি পরিশোধ করছি নগদ টাকা দিয়ে। তা লিখে ফেলি ক্রয় হিসাব ডেবিট, জানুয়ারি 2 তারিখ ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, হিসাব ক্রেডিট। অনুরূপভাবে আমরা ব্যাখ্যা আগের মতো এভাবে দিব, যেহেতু নগদে পণ্য ক্রয় করা হলো বলে আমি ব্যাখ্যাটা লিখে ফেলবো। এখন আমি লিখতেছি না, জায়গা সংকটের কারণে তোমরা পরীক্ষা ওভাবে দিবা। টাকা হচ্ছে কি 10,000 টাকা। যদি এই লেনদেনকে এরকম বলা হইতো নগদে পণ্য ক্রয় না বলতে এরকম, বাকিতে পণ্য ক্রয়, সেরকম বললে
তা আমি বলেছিলাম ক্রয় সারা জীবন ডেবিট করে ফেললাম, ক্রয় ডেবিট হবে। বাকি বললে এই নগদানের জায়গায় হবে 5,000 হিসাব ক্রেডিট। আবার বলতেছি, যদি নগদে পণ্য ক্রয় করে তাহলে হয় ক্রয় ডেবিট নগদান ক্রেডিট। যদি বাকিতে কিনে ক্রয় ডেবিট 5,000 হিসাব হবে ক্রেডিট। আবার যদি বাকিতে না কিনে চেকের মাধ্যমে পণ্য ক্রয় করে তাহলে যাওয়া দেওয়া হবে ক্রয় হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট। আবার যদি বলা হয় কি বিলের মাধ্যমে পণ্য ক্রয়, তখন যাওয়া দেওয়া হবে ক্রয় হিসাব ডেবিট প্রদেয় বিল হিসাব ক্রেডিট। অর্থাৎ যে মাধ্যম ইউজ করে পণ্য ক্রয় করবে সেই মাধ্যম তো হবে ক্রেডিট, ক্রয় হবে সবসময় ডেবিট। আচ্ছা, পরে লেনদেন আসি। 3 তারিখে বলা আছে রহিমের নিকট হতে পণ্য ক্রয়, এখানেও লেখা আছে পণ্য ক্রয়। তাহলে যখন পণ্য ক্রয় বলবে আমাকে খেয়াল করতে হবে যে এই লেনদেন কি আসলে নগদ নাকি বাকি, বুঝবে কেমনি? আমি বলি, যদি পণ্য ক্রয় বলে অথবা বিক্রয় বলুক, প্রতিষ্ঠানের নাম লেখা থাকলে অথবা কোনো ব্যক্তির নাম থাকলে, নগদ উল্লেখ না থাকলে, তখন আমি বুঝে নিব এই লেনদেন অবশ্যই বাকি লেনদেন। আমি আবার বলতেছি, যদি কোনো ক্রয় কিংবা বিক্রয় লেনদেনের মধ্যে প্রতিষ্ঠানের নাম থাকে, নগদ শব্দ উল্লেখ না থাকে, তখন আমি বুঝে নিব এটা অবশ্যই বাকি লেনদেন। তো বাকি লেনদেনের ক্ষেত্রে যদি এটা ক্রয় হয় তাহলে হয় পাওনাদার, যদি বিক্রয়ের লেনদেন হয় তাহলে হয় দেনাদার। তাহলে এই ক্রয়ের ফলে আমার বৃদ্ধি পাইছে পাওনাদার, কারণ বাকিতে ক্রয় করলে পাওনাদার বৃদ্ধি পায়। আমি লিখব এভাবে, ক্রয় হিসাব ডেবিট পাওনাদার ব্র্যাকেট দিয়ে পাওনাদারের নাম থাকলে আমি নামটা ব্র্যাকেটের ভিতরে লিখব রহিম হিসাব ক্রেডিট। যদি পাওনাদারের নাম না থাকতো আমি শুধু লিখতাম পাওনাদার। টাকা হচ্ছে কি 8,000 টাকা লিখে ফেললাম। নিচে ব্যাখ্যা দিব আমরা এইভাবে, যেহেতু ধারে পণ্য ক্রয় করা হলো, এভাবে ব্যাখ্যা দিব। এরপরে আসি 4 নম্বর লেনদেন, নগদে পণ্য বিক্রয়। নগদে পণ্য বিক্রয়ের ফলে আমার প্রতিষ্ঠানে নগদ টাকা ঢুকলো এবং ঢুকছে কি জন্য? বিক্রয় করছি তার জন্যে। তাহলে যে লেনদেনের জন্য টাকা পাওয়া যায় সেই লেনদেন হচ্ছে আমার আয়ের এন্ট্রি। তো বেসিক ক্লাসে বলেছিলাম যদি আয় বৃদ্ধি পায় তাহলে ওই আয়ের নামটা হবে আমার ক্রেডিট, আর ওই টাকা নগদ পালে হয় নগদান ডেবিট। যদি চেক পাই তাহলে হবে ব্যাংক হিসাব ডেবিট। এখন আমি লিখব নগদে পণ্য বিক্রয়, তাহলে পাইছি নগদ, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। লিখি 4 তারিখ দিয়ে, তারিখ 4, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। যদি এরকম বলতো নগদে পণ্য বিক্রয় না বলে বাকিতে পণ্য বিক্রয়, তখন আমার হইতো বিক্রয় ক্রেডিট, নগদের জায়গায় হইতো দেনাদার হিসাব ডেবিট। আর বাকি না বলে যদি বলতো চেকের মাধ্যমে পণ্য বিক্রয়, তাহলে আমি কি করতাম? এই নগদের জায়গায় নগদ না লিখে লিখতাম ব্যাংক হিসাব ডেবিট। আবার যদি বলা হইতো বিলের মাধ্যমে পণ্য বিক্রয়, তাহলে আমি লিখতাম নগদের জায়গায় প্রাপ্য বিল হিসাব ডেবিট। তাহলে আমি আবার একটু বলতেছি, যদি বিক্রয় বলে তখন আমাকে দেখতে হবে কোন মাধ্যম ইউজ করে বিক্রয় করছি, অর্থাৎ কী পাইছি। যদি নগদ পাই নগদান হিসাব ডেবিট, বিক্রয় ক্রেডিট। যদি বাকিতে বিক্রয় করে দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় ক্রেডিট। আবার যদি আমার চেকের মাধ্যমে বিক্রয় করা হয় তখন আমি চেক পাইলে বলবো ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় ক্রেডিট। যদি বিলের মাধ্যমে বিক্রয় করা হয় তাহলে প্রাপ্য বিল হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আচ্ছা, এরপরে আসি 5 নম্বরে, করিমের নিকট পণ্য বিক্রয়। আগের মতো এখানে ক্রয় করেছিলাম যে তখনও বলেছিলাম নাম থাকলে নগদ, উল্লেখ না থাকলে বাকি লেনদেন। অনুরূপভাবে বিক্রয়ের ক্ষেত্রেও প্রতিষ্ঠানের নাম থাকলে নগদ, উল্লেখ না থাকলে তখন হয় বাকি। আবার বলতেছি, এখন বাকি লেনদেন নাকি নগদ লেনদেন বুঝবে কীভাবে? তখন আমাকে দেখতে হবে যে প্রতিষ্ঠানের নাম আছে কি না। দেখতেছি কিছু কিছু লেনদেনের মধ্যে নামও থাকে প্রতিষ্ঠানের,
আবার নগদ উল্লেখ থাকে। যদি প্রতিষ্ঠানের নাম আর নগদ একসাথে উল্লেখ থাকলে তখন আমি ধরে নিব এই লেনদেনটা নগদ লেনদেন। আবার যদি প্রতিষ্ঠানের নাম থাকে নগদ না থাকলে তখন ধরে নিব এটা আমার জন্য বাকি লেনদেন। আবার দেখতেছি কিছু কিছু লেনদেনের মধ্যে নগদে উল্লেখ নাই, প্রতিষ্ঠানের নামও উল্লেখ নাই, তখন আমি ধরে নিব এটা আমার জন্য নগদ লেনদেন। এরকম হতে পারে সেটা পণ্য বিক্রয় 20,000 টাকা, কারণ ওই পণ্য বিক্রয় এটা কি নগদে বিক্রয় করছি নাকি বাকিতে কিছু কিছু উল্লেখ নাই, কিছু উল্লেখ না থাকলে তখন আমি নগদ ধরে নিব। আচ্ছা, তাহলে এখন আসি কর্মীর নিকট পণ্য বিক্রয়। কর্মীর নিকট পণ্য বিক্রয় করলে বিক্রয় হবে ক্রেডিট। কর্মীর নিকট যেহেতু বিক্রয় করছে বাকি লেনদেন হলে দেনাদার বৃদ্ধি পায়। বিক্রয় করলে বাকিতে দেনাদার বৃদ্ধি পায়, বাকি ক্রয় করলে ফাওয়াদার বৃদ্ধি পায়। তা আমি লিখব এখানে দেনাদার হিসাব ডেবিট বিবিধ দেনাদার, পাশে ব্র্যাকেট দিয়ে লিখব যদি প্রতিষ্ঠান নাম থাকে, নাম ছিল করিম, ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট। ব্যাখ্যা হবে যেহেতু ধারে পণ্য বিক্রয় করা হলো, টাকা ছিল আমার 10,000 টাকা, ডেবিট দিকে, ক্রেডিট দিকেও 10,000 টাকা। এরপরে আসি পরের লেনদেন লেখা আছে 6 নম্বরে ব্যাংক হতে উত্তোলন। ব্যাংক হতে উত্তোলন, তবে এখানে উল্লেখ নাই যে আমি ব্যাংক হতে উত্তোলন করলাম কি কারবারের প্রয়োজনে নাকি নিজ প্রয়োজনে, কিছু উল্লেখ নাই। যদি কিছু উল্লেখ না করে কোন প্রয়োজনে ব্যাংক থেকে টাকা উত্তোলন করলাম বলা না থাকলে তখন আমি ধরে নিব অবশ্যই ব্যাংক হতে আমি টাকা তুলছি প্রতিষ্ঠানের প্রয়োজনে। যদি কারো প্রতিষ্ঠানের প্রয়োজনে টাকা উত্তোলন করে তখন যাওয়া দেওয়া হয় নগদান ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট। আবার যখন প্রতিষ্ঠানের মালিক তার নিজের ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে তখন যাওয়া দেওয়া হয় উত্তোলন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট। আবার বলতেছি, যদি ব্যাংক হতে মালিক নিজ প্রয়োজনে বললে সেক্ষেত্রে আমি সব সময় এবং সারা জীবন উত্তোলন হিসাবকে ডেবিট করব, যেখান থেকে টাকা উত্তোলন করছে সেই খাতকে আমি ক্রেডিট করব। তাহলে ব্যাংক থেকে টাকা উত্তোলন করছে ব্যাংক হিসাব ক্রেডিট। যদি ব্যাংক থেকে টাকা না তুলে কারবার থেকে মালিক নিজ প্রয়োজনে টাকা উত্তোলন করতো তখন আমি দিলাম উত্তোলন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট। এখানে লেখা আছে ব্যাংক হতে উত্তোলন, তো আমি ধরে নিব ব্যাংক থেকে টাকা উত্তোলন করছি প্রতিষ্ঠানের প্রয়োজনে। প্রতিষ্ঠানের প্রয়োজনে টাকা উত্তোলন করলে ব্যাংক থেকে সেই টাকাগুলো নিয়ে আমি কারো প্রতিষ্ঠানে ঢোকাই দিব, তাহলে কারো প্রতিষ্ঠানে টাকা বৃদ্ধি পাবে বলে নগদান হিসাব ডেবিট হবে। এইভাবে হবে, আমি উপর লিখতেছি নগদান হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংকও ঠিক আগের মতো এভাবে দিব, কারবারের প্রয়োজনে ব্যাংক হতে নগদ টাকা উত্তোলন করা হলো, তারিখ হচ্ছে 6 তারিখ। কারবারের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করা হলো 10,000 টাকা, ডেবিট দিকে 10,000 ক্রেডিট দিকে 10,000 আমরা লিখে ফেলবো। এরপরে আসি 7 তারিখের লেনদেনে লেখা আছে নিজ প্রয়োজনে ব্যাংক অথবা কারবার হতে উত্তোলন। তা আমি আগে বলেছিলাম নিজ প্রয়োজন বললেই সারা জীবন আমি উত্তোলন হিসাবকে ডেবিট করে বলবো। নিজ প্রয়োজনে ব্যাংক থেকে টাকা উত্তোলন করুক অথবা কারবার থেকে টাকা উত্তোলন করুক, উত্তোলন হিসাব সব সময় ডেবিট। তো আমি উত্তোলন হিসাব ডেবিট করলাম, তারিখ হচ্ছে আমার 7 তারিখ, উত্তোলন হিসাব ডেবিট। ক্রেডিট হবে আমি যেখান থেকে টাকা উত্তোলন করছি সেই খাতটা হবে ক্রেডিট। এখানে লেখা আছে নিজ প্রয়োজনে ব্যাংক হতে, যদি ব্যাংক থেকে টাকা উত্তোলন করি তাহলে এখানে হবে ব্যাংক হিসাব ক্রেডিট, কারণ আমার ব্যাংক ব্যালেন্স কমে যাবে সে কারণে। আবার যদি নিজ প্রয়োজনে ব্যাংক থেকে টাকা উত্তোলন না করে কারবার থেকে উত্তোলন করতাম তাহলে আমি এই জায়গায় এসে ব্যাংক না লিখে লিখতাম নগদান হিসাব ক্রেডিট। আবার বলতেছি, যদি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে ব্যাংক ক্রেডিট, যদি কারবার থেকে নিজ প্রয়োজনে উত্তোলন করলে নগদান হিসাব ক্রেডিট, এইভাবেও হবে। আমি ব্যাখ্যা দিব এখানে মালিক নিজ প্রয়োজনে ব্যাংক হতে টাকা উত্তোলন করলো, টাকা লেখা আছে 10,000 টাকা, ডেবিট দিকে 10,000 ক্রেডিট দিকেও 10,000 লিখলাম। এবার 8 তারিখে লেখা আছে নিজ প্রয়োজনে
কারবার হতে পণ্য উত্তোলন করলো। মালিক সব সময় নগদ টাকা উত্তোলন করবে কথা নাই, মাঝে মধ্যে পণ্য উত্তোলন করতে পারে। মালিক নিজ প্রয়োজনে কারবার থেকে যদি পণ্য উত্তোলন করে সেই ক্ষেত্রেও নিজ প্রয়োজনে উত্তোলন করলে ডেবিট। এখানে আমি লিখব উত্তোলন হিসাব ডেবিট। ক্রেডিটের জায়গায় এসে লিখব যেহেতু পণ্য উত্তোলন করছে তাহলে ওই পণ্যগুলো আমি একসময় ক্রয় করেছিলাম, পণ্য উত্তোলন করার কারণে আমার সেই পণ্যগুলো কমে গেছে, পণ্য কমলে আমার ক্রয় কমে যায়, যেন আমি ক্রয় কমলে ক্রেডিট করব, ক্রয় হিসাব ক্রেডিট। আবার বলতেছি, মালিক নিজ প্রয়োজনে কারবার থেকে নগদ উত্তোলন না করে পণ্য উত্তোলন করলে উত্তোলন হবে ডেবিট, পণ্য জায়গা হবে ক্রয় হিসাব ক্রেডিট। মালিক পণ্য না তুলে যদি নগদ টাকা উত্তোলন করে তখন হবে উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। আচ্ছা, এরপরে আসি 9 নম্বরে, জীবন বীমা অথবা আয়কর প্রদান করা হলো 10,000 টাকা। জীবন বীমা আর আয়কর ওই দুইটাই হচ্ছে মালিকের ব্যক্তিগত খরচ। এই ব্যক্তিগত খরচ যদি পকেট থেকে টাকা না দিয়ে কারবার থেকে টাকা নিয়ে প্রদান করে তখন আমি এটা যাওয়া দাও ঠিক কারবার থেকে নগদ টাকা উত্তোলন করা হলো এর মতো করে যাওয়া দিব। তা যাওয়া দাও হবে কি উত্তোলন ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। লিখবে হবে জীবন বীমা প্রিমিয়াম প্রদান করা হলো, যাওয়া দাও হবে উত্তোলন ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আবার যদি বলা হয় কি আয়কর প্রদান করা হলো, সেম যাওয়াদা উত্তোলন ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আবার যদি বলা হয় কি ছেলের স্কুলের বেতন প্রদান করলো কারবার থেকে টাকা নিয়ে, তখন সেম যাওয়াদা উত্তোলন ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। অর্থাৎ আমার মূল থিওরি হচ্ছে কি মালিকের কোনো পার্সোনাল খরচ যদি কারবার থেকে নিয়ে খরচ করলে তাহলে উত্তোলন সবসময় ডেবিট, নগদ সবসময় ক্রেডিট। এরপরে আসি পণ্য ফেরত দেওয়া হলো 500 টাকা। এখন আমি চিন্তা করলাম যে পণ্য ফেরত দেওয়া হলো, পণ্য ফেরত দিছে কে? নিশ্চয়ই প্রতিষ্ঠানের মালিক আমি। আমি যদি পণ্য ফেরত দিই, এবার চিন্তা করলাম আমি কেন পণ্য ফেরত দিলাম? আমি পণ্য ফেরত দিছি যে এই পণ্যগুলো আমি একসময় কিনেছিলাম এবং ওই ক্রয়কৃত পণ্যের কিছু অংশ খারাপ ছিল, তাহলে বুঝে নিলাম কি এটা আমার জন্য ক্রয় ফেরত। আগে এটা সিলেক্ট করতে হবে কি ক্রয় ফেরত নাকি বিক্রয় ফেরত। যখন পণ্য আমি ফেরত দিব তাহলে এটা আমার জন্য হবে ক্রয় ফেরত, আবার যখন পণ্য আমার কাছে ফেরত আসবে তখন বুঝে নিবে এটা আমার জন্য বিক্রয় ফেরত। তবে এই লেনদেনের ক্ষেত্রে পণ্য ফেরত দেওয়া হলো যদি আমি দিছি তাহলে আমার জন্য এটা হবে এটা ক্রয় ফেরত। ক্রয় ফেরত হয় সবসময় ক্রয়ের বিপরীতে। ক্রয় তো আমরা সারা জীবন ডেবিট করছিলাম কারণ আমার জন্য খরচ, ক্রয় ফেরত দেওয়ার কারণে আমার খরচটা যেহেতু হ্রাস পাইছে তখন এটা উল্টো হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে। সে কারণে ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। তা ডেবিট হবে কি? আমি পণ্যগুলো ফেরত দিলাম কাকে? যার কাছ থেকে কিনছিলাম তাকে ফেরত দিয়েছি। সেই ব্যক্তির নাম উল্লেখ না থাকলে আমি লিখব পাওনাদার হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ডেবিট। আমি লিখতে পারি পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত। ক্রয় ফেরতকে আবার অনেক সময় বহি ফেরতও বলা হয়, বহি ফেরত হিসাব ক্রেডিট। টাকা ছিল আমার 500 টাকা, ডেবিট দিকে 500, ক্রেডিট দিকে 500। এরপরে আসি 10 নম্বর লেনদেনের ক্ষেত্রে আসবাবপত্র ক্রয় 10,000 টাকা। আসবাবপত্র সাধারণত একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য স্থায়ী সম্পদ বলে বিবেচিত হয় যদি ওই আসবাবপত্র প্রতিষ্ঠানে ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করলে। আমি বলছি কি প্রতিষ্ঠানের ব্যবহারের উদ্দেশ্যে কোনো স্থায়ী সম্পদ কিনলে তখন এটা হয় সম্পত্তিবাচক হিসাব। আবার যদি ওই স্থায়ী সম্পদগুলা ব্যবহারের উদ্দেশ্যে না কিনে বিক্রয় করার উদ্দেশ্যে ক্রয় করে তখন সেটা হয়ে যায় ওই প্রতিষ্ঠানের জন্য পণ্য। পণ্য হলে আমাকে লিখতে হবে ক্রয় হিসাব, কারণ ক্রয় হচ্ছে নামিক হিসাব, আয় ব্যয়বাচক হিসাব। আর যদি ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করে তখন হয় সম্পত্তিবাচক হিসাব, তখন নাম লিখতে হবে ওই সম্পত্তির নামটাই। তো এখন বলা হচ্ছে কি আসবাবপত্র ক্রয় কিছু উল্লেখ নাই কি ব্যবহারের উদ্দেশ্যে নাকি বিক্রির উদ্দেশ্যে ক্রয় করলাম। উল্লেখ না থাকলে আমি ধরে নিব এই আসবাবপত্র প্রতিষ্ঠানের ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করছি। যদি প্রতিষ্ঠানের ব্যবহার উদ্দেশ্যে ক্রয় করি তখন আমার জন্য হয় সম্পত্তিবাচক হিসাব, তখন লিখতে হবে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কারণ
ওই আসবাবপত্র কিনতে আমার নগদ টাকা খরচ হয়েছে। আমি লিখতে পারি আসবাবপত্র হিসাব ডেবিট, তারিখ হচ্ছে আমার 11, নগদান হিসাব ক্রেডিট। আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। টাকা লেখা ছিল আমার 10,000 টাকা, লিখব ডেবিট দিকে 10,000, ক্রেডিট দিকে 10,000। আবার যদি বলে কি পরের লেনদেনে আসবাবপত্র বিক্রয়, একসময় আসবাবপত্র ক্রয় করছিলাম, আসবাবপত্র বাড়ছিল, সম্পদ বাড়ছে, ডেবিট করছিলাম। এখন বলছে কি আসবাবপত্র বিক্রয়, আসবাবপত্র বিক্রয় করলে আমার আসবাবপত্র নামক সম্পদটি হ্রাস পেয়ে যাবে, কমে যাবে। সম্পদ কমলে আমি বলেছিলাম ক্রেডিট করতে হয়, কোন হিসাবে? আসবাবপত্র নামক হিসাবে। সেখানে আমি লিখব আসবাবপত্র হিসাব ক্রেডিট। এবং এই আসবাবপত্র বিক্রয়ের ফলে আমি নগদ টাকা পাবো। যদি নগদ টাকা পাই, নগদান হিসাব ডেবিট। লিখতে পারি আমি নগদান হিসাব ডেবিট, ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। অর্থাৎ ক্রয় করলে আসবাবপত্র ডেবিট, বিক্রয় করলে ওই আসবাবপত্র কিংবা ওই সম্পত্তির নামটাও ক্রেডিট। এখানে যদি বলতো কি ভূমি বিক্রয়, তাহলে ভূমি হিসাব ক্রেডিট, নগদান হিসাব ডেবিট। আবার যদি বলতো কি অফিস সরঞ্জাম বিক্রয়, অফিস সরঞ্জাম ক্রেডিট, নগদান হিসাব ডেবিট, এভাবে হতো। তো এখানে আসি মজুরি অথবা বেতন অথবা বিজ্ঞাপন খরচ প্রদান। আমি বলতে আসলাম কি মজুরি প্রদান করলেও সেম, বেতন প্রদান করলেও, বিজ্ঞাপন দিলেও, অর্থাৎ কোনো খরচ হলে সে খরচের নামটা হবে আমার ডেবিট, এবং ওই খরচটি যদি নগদে প্রদান করি তাহলে নগদে হবে আমার ক্রেডিট। আবার ওই খরচ যদি নগদে না দিয়ে সেখানের মাধ্যমে পরিশোধ করি তাহলে আমার হবে ব্যাংক হিসাব ক্রেডিট। এই লেনদেনের মধ্যে দেখা যাচ্ছে কি মজুরি প্রদান করলাম নগদ টাকায়, তাহলে যাওয়া হবে মজুরি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আর বেতন প্রদান এরকম বললে ঠিক ওই জায়গায় বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যদি বলে বিজ্ঞাপন খরচ প্রদান, বিজ্ঞাপন খরচ ডেবিট, নগদান ক্রেডিট। আবার যদি বলে বিমা প্রিমিয়াম প্রদান, বিমা প্রিমিয়াম হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। আমরা লিখতে পারি এইভাবে 13 নাম্বার দিয়ে মজুরি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, এরপরে আসি 14 নম্বরে ঋণ গ্রহণ। ব্যবসা প্রতিষ্ঠানের মালিক যদি তৃতীয় কোনো পক্ষের কাছ থেকে ঋণ গ্রহণ করে থাকে তাহলে ওই ঋণটা প্রতিষ্ঠানের জন্য দায় হিসেবে বিবেচিত হয়। তাহলে আমি বলছিলাম যখন দায় বৃদ্ধি পায় তখন হয় ক্রেডিট। কোনটা ক্রেডিট? ওই দায়ের নামটা হবে ক্রেডিট। এখন দায়ের নাম লেখা আছে ঋণ, তাহলে ঋণ হিসাব ক্রেডিট। ওই ঋণটা নিলাম আমি নগদ টাকায়, একদিক দিয়ে নগদ টাকা প্রতিষ্ঠান ঢুকতেছে বলে নগদান হিসাব ডেবিট। আমি লিখে ফেলি নগদান হিসাব ডেবিট, তারিখ হচ্ছে আমার এটা 14, নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। যেহেতু নগদে ঋণ গ্রহণ করা হলো, টাকা লেখা আছে 5,000 টাকা, 5,000 টাকা। এরপরে আসি 15 নম্বর লেনদেনে ঋণ প্রদান। আগে বলছিলাম ঋণ গ্রহণ, এখন বলছি ঋণ প্রদান। ঋণ প্রদান করলে ওই ঋণের টাকা আমার জন্য সম্পদ, যে নিচে ঋণ তার জন্য দায়ী। যেমন আগে আমি ঋণ নিয়েছিলাম তখন আমার জন্য ঋণটা ছিল দায়ী, সেজন্য আমি ঋণটা ক্রেডিট করছিলাম। এখন এই লেনদেনের মধ্যে ঋণ আমি প্রদান করছি বিদায় ওই ঋণ হবে আমার জন্য সম্পদ, সম্পদ হলে ডেবিট, তার মানে ঋণ হিসাব এখন ডেবিট। ক্রেডিট কি হবে? এই যে আমি ঋণ যে প্রদান করলাম, ঋণ প্রদান আমি নগদ টাকায় করছি, তাহলে নগদ কমে যাবে, নগদ হিসাব ক্রেডিট। আমি লিখতে পারি ঋণ হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। তাহলে আমরা একটু সারাংশ বলি। ঋণ গ্রহণ করলে দায়ী হয়, দায়ী হলে ঋণটা হবে ক্রেডিট। ঋণ প্রদান করলে আমার জন্য হয় সম্পদ, তাহলে ওই ঋণটা হবে ডেবিট। আর নগদ সব সময় হবে বিপরীত। যদি ঋণ গ্রহণ করি নগদ হবে আমার, ঋণ গ্রহণ করলে নগদ হবে ডেবিট, ঋণ প্রদান করলে নগদ হবে ক্রেডিট। আচ্ছা, এরপরে আসি 17 নম্বরে বাট্টা পাওয়া গেল। শুধু বাট্টা না, বাট্টা পাওয়া গেল, কমিশন পাওয়া গেল।
এইরকম পাওয়া গেল বললেই আমি বুঝলাম এটা আমার জন্য আয়। আয় হলে সারা জীবন ক্রেডিট। বেসিক ক্লাসে বলেছিলাম আয় বৃদ্ধি পাইলে ক্রেডিট হয়। কী ক্রেডিট হয়েছে? ওই আয়ের নামটি, আয়ের নাম লেখা আছে বার্তা। তো আমি লিখতে পারি প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট। বার্তা পাই, কমিশন পাই, ঋণের সুদ পাই, যা পাই না কেন সেগুলো নগদেই পাওয়া যায়, কারণ এখানে কোনো চেক পাওয়া গেল বলে নাই। বার্তা পাইছি নগদ টাকায়, সেখানে নগদান হবে আমার ডেবিট, কারণ নগদ টাকা প্রতিষ্ঠানে আসলেই সম্পদ বৃদ্ধি পায়। তো আমি লিখতে পারি নগদান হিসাব ডেবিট, প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট, বার্তা হিসাব ক্রেডিট। যদি এই জিনিসটা বার্তা পাওয়া গেল না বলে বার্তা প্রদান করা হলো বললে আমি লিখব বার্তা হিসাব ডেবিট। উল্টো বার্তা পাইলে বার্তা আমার জন্য আয়, আয় হলে ক্রেডিট হয়। বার্তা প্রদান করলে বার্তা আমার জন্য খরচ, খরচ হলে হয় ডেবিট। যদি বার্তা প্রদান করা হয় এরকম বলে প্রদত্ত বার্তা হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এভাবে হবে। আচ্ছা, এখন আসি বিনামূল্যে পণ্য বিতরণ 20,000 টাকা। বিনামূল্যে পণ্য বিতরণ সাধারণত করা হয়ে থাকে বিজ্ঞাপনের উদ্দেশ্যে। তাহলে আমার জন্য যাওয়া হবে বিজ্ঞাপন খরচ হিসাব ডেবিট, এবং এই বিজ্ঞাপন খরচ আমি দিছি পণ্যের মাধ্যমে, নগদ টাকা নয়। নগদে প্রদান করলে নগদান হিসাব ক্রেডিট হইতো। তবে আমি নগদ না দিয়ে যদি পণ্য দিই বিজ্ঞাপনের জন্য, তাহলে আমার ওই ক্রয়কৃত পণ্য কমে যাবে। তো ক্রয়কৃত পণ্য কমে গেলে আমার ক্রয় হিসাব হবে ক্রেডিট। তো আমি লিখতে পারি বিজ্ঞাপন হিসাব ডেবিট, বিজ্ঞাপন খরচ ডেবিট, পণ্য বিতরণ করলে হবে আমার ক্রয় হিসাব ক্রেডিট। আবার যদি ওই বিজ্ঞাপন খরচ পণ্যের বিতরণ না করে নগদ টাকায় প্রদান করলে তাহলে হয়তো বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সাধারণ জাবেদার মূলত এইগুলাই, বেশিরভাগ ক্ষেত্রে এগুলাই আলোচনা করা হয়। ইনশাল্লাহ আমরা আজকে এই সাধারণ জাবেদার সম্পর্কে ধারণা পাইছি, যে পরবর্তী ক্লাসে আমি আর অন্য এক ধরনের জাবেদা নিয়ে আলোচনা করব। হতে পারে ক্রয় জাবেদা, আবার বিক্রয় জাবেদা হতে পারে, সেগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। পরীক্ষায় যদি প্রশ্ন করা হয় তাহলে আমরা সুন্দর করে এবং ভালোভাবে আনসার করবো ইনশাল্লাহ। তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।